বাবা, তুমি যে সারাদিন এত কাম করো, তোমার খারাপ লাগে না? না রে মা, খারাপ লাগবো কেন? এই মাঠটাই তো আমার সুখের জায়গা রে। এই ধানগুলারে দেখলে আমার মনটা ভইরা উঠে রে মা। ওগো, অনেক তো বেলা হইয়া গেল, একটু বিশ্রাম নিয়া তারপর খাইয়া লও। না খাইয়া কাম করলে তো তুমি অসুস্থ হইয়া যাইবা। হ গিন্নি, খামু, খুব খিদাও লাগছে। ভাবছিলাম একটু পর বাড়ির যাবো, তাই তুমি যখন খাবার লইয়া আইছ তখন এইখানেই লইয়া লই। ও রানী, মারে আমার এক গ্লাস পানি দে তোরে মা। এবার তোমার বুকটা ঠান্ডা হইল, তাই না বাবা? হরে মা, এই পানি তো আমাগো জীবন রে মা। আই সিধু, তোর ক্ষেতের ধান দেখা মনটা জুড়াইয়া যায় রে ভাই। এইবার তো তুই ভালোই ফসল পাবি মনে হইতাছে। হ ভাই, এইবার সৃষ্টিকর্তা আমার উপর দয়া করছে। আমার ক্ষেতে ধানও ভালো, আর তাই আমার মনও ভালো। তুই সত্যিই খুব ভাগ্যবান রে। এমন উর্বর মাটি, এমন সুন্দর সাজানো গোছানো পরিবার। সব ভাগ্য না দাদা, ওর নিজের পরিশ্রমে ওর ভাগ্য বদলাইছে। সে ভোর থাইকা রাত পর্যন্ত মানুষটা ক্ষেতের মাটিতে ঘাম ঝরায়। মাটি তো আমাকে মারে দেবেন। তুই মাটিরে যত ভালোবাসবি, মাটি তরে ততই ফেরাইয়া দিব রে। অনেক কিছু ফেরত দিব। বাবা, তাইলে আমিও বড় হইলে তোমার মতন চাষ করবো। দেখ দেবেন, আমার পাগলি মাইয়াটা কয় কি। তোর মাইয়া বেশ পাকা পাকা কথা জানে রে। এই জীবনে সুখ মানে এই জমি, ফসল আর এই পরিবার। আমি আমার এই ছোট্ট জীবনে আর কিছুই চাই না রে, আর কিছুই চাই না। তোমার মুখে এইসব কথা শুনলে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাই। এই সুখটা ধইরা রাখিস ভাই। আশীর্বাদ করি সৃষ্টিকর্তা তরে যেন সারা জীবন এমন হাসি খুশিতেই রাখে রে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে আকাশে মেঘ জমতাছে দেখি। এই সময় বৃষ্টি হইলে ধানগুলা তো সব নষ্ট হইয়া যাইব। হায় হায়, এখন কি করি আমি, কি করি আমি? ওগো, তাড়াতাড়ি ভেতরে আসো, হাওয়া বাড়তাছে তো। রানীও ঘুমায় নাই এখনো, মাইয়াটা ভয় পাইতাছে। বাবা, বাইরে এত শব্দ হইতাছে কেন? কি হইছে? বৃষ্টি আইতেছে রে মা, তয় ভয় নাই। আরামে ঘুমা, তুই ঘুমা। বাবা গো বাবা, মনে হইতাছে ঘরের চাল ফুটা হইয়া গেছে। দেখো তো, ঘরের মধ্যে পানি পড়তাছে। কি আর করুম রে মা, সনের চাল তো, তাই এত ঝড় বৃষ্টিতে ঠেকাইতে পারতাছে না রে মা। এই ঝড় থামবো না নাকি বাবা? আমার যে খুব ভয় লাগতেছে। ভয় পাইস না মা, আমি আছি। সৃষ্টিকর্তার কৃপায় আমাকে কিছুই হইব না রে, কিছুই হইব না। গিন্নি, আমি একবার ক্ষেতটা দেখে আসি। ধানগুলার অবস্থা দেখন দরকার। হ্যাঁ, তুমি কি পাগল হইছো নাকি? এই ঝড়ের মধ্যে কেউ যায়? যাই হোক, তুমি যাইও না। এই ধানেই তো আমার প্রাণ গো গিন্নি। একবার খেতে গিয়া কাজ ঠিকটা না দেখলে মনে শান্তি পাইতাছি না আমি। তোমারও তো শান্তি পাউন লাগবো না। আমি তোমারে কিছুতেই এই ঝড়ের রাইতে বাইরে যাইতে দিমু না। তুমি যাইও না বাবা, আমার খুব ভয় করতেছে। তুমি থাকলে আমি আর মা একটু সাহস পাবো। দেখো দেখো,
এইটুকু মাইয়াও কত কিছু বোঝে, আর তুমি তুমি কিচ্ছু বুঝতাছো না। আমিও সব বুঝি গো গিন্নি, কিন্তু কি আর করা, ওই ক্ষেতের ধান গুলাই যে আমাকে বাইসা থাকার আশা। ধানের কিছু হইয়া গেলে আমি যে একেবারে পথে বৈশা যামু গো, একেবারে পথে বৈশা যামু। ওগো, সৃষ্টিকর্তা ভাগ্যে যা রাখছেন তাই হইব, কিন্তু এই ঝড়ের মধ্যে তুমি বাইরে গেলে যদি তোমার কিছু হইয়া যায়, তখন এই বাচ্চা নিয়ে আমি কই থাকবো কৌতু? হাই রে, সৃষ্টিকর্তা যদি একটু দয়া করত, আমার ধানগুলার যদি কিছু না হইতো। হায় হায় রে, আবার সব শেষ। এই ধানই তো আবার সব কিছু আসিল, এখন আমি কি দিয়া সংসার চালাবো রে? কেমন কইরা মাইয়াডার মুখে ভাত তুলমু, কেমন কইরা, কেমন কইরা? ভাই কান্দিস না রে, কাইন্দার কি হইব ক? শুধু তুই না, গ্রামের সবারই একই অবস্থা। কালকের ঝড়ে সব শেষ কইরা দিছে রে। আমার ক্ষেতের ধানও একটাও নাই। ভাবছিলাম এই ফসলেই একটু ঋণ শোধ করবো, এখন তো সেই আশা সব শেষ হইয়া গেছে রে। সবার তো অন্য কোনো উপায় আছে, অন্য কিছু করবার পারবো, কিন্তু আমার যে এই ক্ষেতের ধানটুকু ছাড়া আর কিছুই নাই। এইবার বুঝি না খাইয়া মরণ লাগবো রে। তুই এইভাবে ভাঙ্গা পড়িস না ভাই, জীবন মানেই তো লড়াই। আবার নতুন কইরা চাষ করবি, আবার ফসল হইব। সৃষ্টিকর্তা চাইলে এইবার সফলতা পাইবি পাইবি। নতুন কইরে কি আবার শুরু করা সম্ভব? সার নাই, বীজ নাই, হাতে টেকাও নাই, আর পরের বার ধান উঠার আগ পর্যন্ত কেমনে চলমু? আমরা এই গ্রামের সবাই মিলা তোর লাইগা কিছু না কিছু একটা করমু। তুই একটু শক্ত হ, এত ভাঙ্গা পড়লে কি হয় ক? হাল ছাড়িস না ভাই, হাল ছাড়িস না। হগু হগু, ক্ষেতের কি অবস্থা? কিছু বাঁচে নাই বুঝি? আমার সব শেষ গিন্নি, সব শেষ। ওই মাটি থেকে একটা দানা উঠবো না গো গিন্নি। মন খারাপ কইরা আর কি হইব কও? সবই কপাল। এত সুন্দর ধান সবই নষ্ট হইয়া গেল। সবই ওই সৃষ্টিকর্তারই ইচ্ছা। আবার নতুন কিছু একটা উপায় বাইর করতে হইব। হয়তো হইব, কিন্তু এই মন রে এখন কেমনে মানাই কও? আমার 1 বছরের পরিশ্রম এক রাইতেই ভাইসা গেল বউ, এক রাইতেই ভাইসা গেল। আমার সব গেল রে, বছর জোড়া পরিশ্রম, ঘা বাসা সব এক রাইতেই শেষ। এখন কি করবো আমি? বউ আর মাইয়ার মুখে ভাত দিমু কেমনে, কেমনে? মাটিরে ভালোবাসি বইলাই এখনো বাইসা আছি, কিন্তু মাটি যদি এইভাবে আমারে ফিরাইয়া দেয়, তাইলে আমি কেমনে বাঁচুম? আপনি কেডা? আরে এত আলো কইথি গাইতাছে? ভয় পাস না সিধু, আমি দেবতা। তোর প্রার্থনা শুনেছি আমি। তুই পরিশ্রমী, তোর মাটির প্রতি ভালোবাসা সত্য, তাই আমি এসেছি তোকে সাহায্য করব বলে। আপনি দেবতা? আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? হ্যাঁ, মানুষের মনে তো স্বপ্নের মাধ্যমে আসা যায়। তুই মন খারাপ করিস না বৎস। এই নে, এটা তোর জন্য। কাল সকালে এই বীজ রোপণ করবি, কেমন? এই বীজ? কিন্তু এইগুলান তো ধানের বীজ না। আমি তো এমন বীজ আগে কোনোদিন দেখি নাই। সব বীজ চেনা লাগে না সিধু, কিছু বীজ মানুষের ভাগ্য বদলায়। সব সময় মনে রাখবি,
মানুষের বিশ্বাসটাই আসল, বাকি সব মিথ্যা। ভোরের আলো ফুটলেই এগুলো জমিতে বপন করবি, এরপর যা হবে তা তোর বিশ্বাসের ফল। আরে এইটা স্বপ্ন আছিল নাকি সত্যি? তার মানে সাধু বাবা সত্যি আইছিলেন। সবই তোমার দয়া। আমি আবার শুরু করবো, আবার নতুন কইরা ঘুরে দাঁড়ামু, আবার শুরু করবো আমি। আজ এই নতুন দিনে আমি নতুন কিছু শুরু করুম। আমার হাসি, এই মাটি আবার আমারে ফিরাইয়া দিব। নতুন কইরা শুরু করুম আমি। বাবা, তুমি আবার জমিতে নাইমা পড়লা? তুমি না কইছিলা তোমার সব ফসল শেষ? শেষ মানেই শেষ না রে মা। সৃষ্টিকর্তা যতদিন আমারে বাঁচায় রাখছেন ততদিন কিছু না কিছু একটা হইবই রে। এই থলিতে কি আছে গো? ধানের বীজ নাকি? না গিন্নি, এইগুলো আছে না বীজ। গত রাইতে সাধু বাবা স্বপ্নে আমারে দিয়া গেছে, আর কইছে বপন করলেই নাকি ফল দেব, বুঝলা? স্বপ্নে আবার সাধু বাবা আসে নাকি? আর এইসব বীজে কোনো ভরসা আছে? স্বপ্ন আবার কখনো সত্যি হয় নাকি? এই বীজ সাধু বাবার আশীর্বাদ গো গিন্নি, আর আমি বিশ্বাস করি বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। তুমিও বিশ্বাস রাখো, কিছু না কিছু একটা হইবই গো। আরে বাপরে, এই বীজগুলো তো তারার মতন ঝলমল করতেছে। হরে মা, এই তারার বীজেই আমাগো জীবন আলোকিত হইব। দেখা যায় কেমন ফলন হয়। হুগু, আমি তোমারে বিশ্বাস করি। এই মাটি যদি সত্যি আমাগো মা হয়, তাইলে ওর বুক থাইকা নতুন জীবন বাইর হইব। এই বীজের মধ্যে সাধু বাবার আশীর্বাদ লুকায় আছে। মাটি, তুই যেন আমার পরিশ্রমের দাম দেস রে। আমি যে বড় অসহায় রে। বাবা, এই বীজ দিয়া কি ফসল হইব? তুমি কি জানো? কি ফসল হইব সেইটা তো আমারে কয় নাই। আমারে খালি বিশ্বাস রাখবার কইছে, আর কইছে আমার নাকি ভাগ্য ঘুইরা যাব। হে সাধু বাবা, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি আমার পাশে থাইকো, আমারে সাহায্য কইরো গো সাধু বাবা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাগো উপর দয়া করো, আমাগো উপর দয়া করো সৃষ্টিকর্তা। সাধু বাবার দান নিশ্চয়ই কিছু না কিছু হইবই, কিন্তু এক রাইতে কি কিছু গজায় নাকি? দেখা যায় কিছু হয় নাকি। ওরে বাবা, গতকালই তো বীজ ছাড়লাম, আর এই এক রাইতেই চারা উঠা গেল। কেমনে সম্ভব এটা? হুগু, তুমি এই ভোরবেলা জমিতে এত মনোযোগ দিয়া কি দেখতেছো? দেহ তো গিন্নি, দেহ দেহ, ওই বীজগুলা থেকে এক রাইতেই চারা বাইর হইয়া গেছে। দেহ গিন্নি। হোমা, তাই তো? এক রাইতেই কেমনে সম্ভব? এক রাইতেই বীজ থাইকা কি কইরা চারা বাইর হয়? এইটা তো জীবনেও শুনি নাই। এই বীজে তো আমার মনে হয় সত্যি জাদু আছে। আরে গিন্নি, এইটা যে এমন কিছু হইব তা আমি আগেই জানতাম। দেবতার দান কখনো বৃথা যায় না গিন্নি, কখনো বৃথা যায় না। বিশ্বাস রাখলে মাটিও অলৌকিক হইয়া যায়। হ্যাঁ, আর এইটা যদি সত্যি হয়, তাইলে তো আমাকে ভাগ্যই খুললা যাইবো। কিরে সিধু, গতকাল দেখলাম তুই জমিতে কিসের জানি বীজ বুনতাছত, আর আজই তোর জমিতে চারা গজাইয়া গেল। এক রাইতে কেমনে সম্ভব রে? হরে ভাই, দেখ না, একটা রাত পার না হইতেই চারা গজাইয়া গেল। আমার যে কি খুশি লাগতাছে রে ভাই। সত্যি রে ভাই, আমি তো জীবনেও এরকম দেখি নাই। তুই কিছু আলাদা করছত নাকি?
বিশেষ কোনো সার দিছত নাকি, নাকি কোনো তাবিজ করছত? আরে ওই সব নারে দেবেন। সেই দিন রাইতে আমার স্বপ্নে এক দেবতাই ছিল, সাধু দেবতা। ওই দেবতা আমার এই বীজ দিয়া আমারে শুধু বিশ্বাস রাখতে কইল। আমি তো কেবল দেবতার দানের বীজ বপন করছি, বাকিটা সবই সৃষ্টিকর্তার কৃপা। তুই খুব ভাগ্যবান রে ভাই, সবার স্বপ্নে দেবতা আসে না। তোর এই বিশ্বাসটাই তোর আসল শক্তি। দেবতা, তোমার সেই দান আমি নিজের সন্তানের মতো যত্নে রাখবো। আর আমি জানি মাটি এখনো আমারে ভালোবাসে। ও গিন্নি, আমি ক্ষেতের দিকে গেলাম গো। গিয়া দেখি আজ সৃষ্টিকর্তা আমার জন্য কি নতুন উপহার রাখছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। তোমার লগে আমিও খেতে যাবো বাবা। ঠিক আছে রে মা, চল যাই। ভোরের হাওয়া শরীরে লাগানো ভালো, এতে কইরা শরীর ভালো থাকে, বুঝলি? দেখছত মা, দেবতার দান বৃথা যায় না। এই কাজগুলা যেন আমার পরিশ্রমের উপহার। হ বাবা, আমার এই গাছগুলো মনে হইতাছে কেমন বড় হইয়া গেছে। দেখে যা মা, দেখে যা। আমাকে সুখের দিন আইতে আর বেশি দিন বাকি নাই রে মা। দেখে যা, দেখে যা রে মা। এইটা কি বাবা? পাতার মাঝখানে গোল গোল কিছু একটা দেখা যাইতাছে। দেখো বাবা, দেখো। ওরে, এইটা যে কুড়ি, এইটা তো ফুল হইবার কুড়ি রে বা। বাবা সত্যি ফুল হইব? ইয়ে, আমাগো গাছে ফুল হইব। কি মজা, কি মজা। কি হইছে রে মা? সকাল সকাল এমন চিৎকার করতাছস কেন? আর তোরে এত খুশি লাগতাছে যে, কাহিনী কি? দেখো মা, দেখো, আমাগো গাছের পাতার মাঝখানে কুড়ি ধরছি। আরে, এইটা তো সত্যি জাদুর মনে হইতাছে। 3 দিনেই কুড়ি, এক রাইতেই সারা বাইর হইল, আবার পরের রাইতেই গাছে কুড়ি আইসা গেল। বাস্তবে কখনো এমন হয় নাকি? জাদু নাগু গিন্নি, এইটা বিশ্বাসের ফল। সাধু বাবা কইছিল না, বিশ্বাস রাখ, ফল পাবি। আমি সেই ফল পাইতাছি গো গিন্নি। হোকু, তুমি সত্যি খুব ভাগ্যবান। এই গাছগুলা শুধু ফুল না, তোমার ভাগ্যের দুয়ারও খুলতাছে বুঝি। আরে বললাম, তোমার জমিতে নাকি নতুন কাণ্ড ঘটছে। আরে 2 দিন আগে লাগানো গাছে কুড়ি, বিশ্বাসই তো করণ যায় না। দেখো ভাই, এই মাটি আমার সব। এক সময় ধান দিছিল, আর এখন ফুল দিতে চলতাছে। তুমি ভাই সত্যি খুব ভাগ্যবান। তোমার মাটিতে শুধু ফসল না, আশীর্বাদও জন্ম নেয়। যদি সত্যি ফুল ফোটে তাইলে বুঝবো দেবতা আমার বিশ্বাসের পরীক্ষায় পাশ করাইছেন। হে দেবতা, তোমার বীজে এখন জীবন আইছে। যদি ফুল ফোটে, আমি সারা জীবন তোমার এই উপকারের কথা মনে রাখবো, সারা জীবন মনে রাখবো আমি। বাবা, কাল ফুল ফুটলে আমি একটা তুললা ওই সাধু বাবার জন্য রাখবো। হোকু, এবার তাইলে আমাগো দুঃখের দিন শেষ হইল বুঝি। হয় সিধু রে, সিধু, এখন তোর নাম গ্রাম পার হইয়া শহরেও পৌঁছাইয়া গেছে রে। শুনলাম এক বড় ফুল ব্যবসায়ী আইতাছে তোর বাগান দেখতে। সত্যি নাকি রে ভাই? এত খুশি আমি কই রাহি রে ভাই, কই রাহি। অবিশ্বাস্য, এই রং, এই আকৃতি, এমন ফুল আমি জীবনে দেখিনি।
এই ফুল তো বিদেশে রপ্তানি করা যায়। এই ফুল সিধুরি চাষ করা বাবু, একমাত্র ওর খেতেই এমন চমৎকার ফুল ফুটছে। তুমি কি সার ঔষধ কিছু ব্যবহার করেছ? না বাবু, কিছু না। আমার খালি বিশ্বাস আর মাটির প্রতি ভালোবাসা ছিল বাবু। এই ফুল আমি কিনতে চাই। শহরে এমন ফুলের চাহিদা অনেক, বিদেশেও দাম অনেক বেশি। আপনি কি তাইলে আমার সব ফুল কিনবেন? হ্যাঁ, সবগুলোই কিনবো। আর দাম দেব যেমনটা প্রাপ্য তার চেয়েও বেশি, কারণ তুমি শুধু ফুল না, আশ্চর্য ফলিয়েছ তুমি। এই নাও তোমার প্রাপ্য। এগুলো এখন থেকে সিধু ফুল নামে বিক্রি হবে, বুঝলে? বাবু, আমি তো কেবল মাটির মানুষ। এই এত টাকা আমার যোগ্যতার সাথে মানায়? যোগ্যতা তোমার একার নয়, যোগ্যতা তোমার মাটির, তোমার বিশ্বাসের। আমি শুধু সেটা চিনেছি। দেখলি সিধু, বিশ্বাসের ফল এই রকমই হয় রে ভাই। হে দেবতা, আমার আজকের এই সফলতা তোমারই দান। আমি তোমার কাছে ঋণী থাকলাম সারা জীবন। সারা জীবন তোমার কাছে ঋণী থাকলাম আমি। এই বীজে শুধু ফুল না, আছে আমার বিশ্বাসের গল্প। আবার চাষ শুরু করবো, নতুন আশায়, নতুন প্রার্থনায়। তুমি সত্যি মহান। একবার সফল হইয়া আবার শুরু করছো। তোমার এই পরিশ্রম দেখলে সত্যি আমার মন ভইরা যায়। মাটি আমার এইবার হাসাইছে, তাই এইবার আমি মাটিরে হাসামু। তুমি দেখো, এই বীজে আমি আমার জীবনের গান গাওয়ামু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। মিনা, তোমার মাংসের তরকারি কি হয়েছে? তরকারিটা হয়ে গেলে তাড়াতাড়ি নামিয়ে নাও। আমি মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল বসাবো। এই তো মা, দেখছি ঝোলটা হয়ে গেলেই নামিয়ে নেব। আরে আরে, এ কি? এসব কি? কে করেছে এই কাজ? আমার মাংসের তরকারিতে করলা কে ঠেলে রেখেছি? এটা নিশ্চয়ই তোর কাজ রে না? বাজে কথা বলছিস কেন? তোর মাংসের তরকারিতে আমি কেন করলা ঢালবো? তুই ছাড়া এমন কাজ আর কেউ করবে না। এটা তুই করেছিস। হে কি, তুই এইটা কি করলি? তুই আমার মাথা নষ্ট করেছিস, তাই আমিও তোর তরকারি নষ্ট করে দিলাম। মিনা, তুই আমার তরকারি নষ্ট করেছিস? তোর এত সাহস! এই খবরদার, ঝামেলা তো তুই শুরু করেছিস। তুই আমার তরকারিতে কেন করলা ফেললি? আমার মাংসের তরকারি কেন নষ্ট করলি? এই দাঁড়াও দাঁড়াও, থামো বলছি। বাপরে বাপ, তোমাদের দু বউয়ের ঝগড়া আমার আর সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, করো। তোমরা মনের সুখে ঝগড়া করো, আমি শুনলাম। কোথায় যাচ্ছেন মা? আপনি মিনার ওপর রাগ করে চলে যাচ্ছেন মা? মিনা কি আপনার দুঃখ বুঝবে বলুন? এই তুই চুপ কর। ইস, এসেছে, কত ভালো মানুষ। মা, এই রানী দোষী। তোমরা চুপ করবে? আমি শুনলাম, আর কখনো ফিরবো না। এই কি, মা তো সত্যি চলে যাচ্ছে। মা, ও মা। মা বুড়ো মানুষ, গায়ে কি আর আগের মতো বল আছে? আর তার যে রাগ, আর যদি ফিরে না আসে? হায় হায়, এখন তাহলে কি করব আমরা? আর কখনো ওই দু বউয়ের ঝগড়ার কাছে ফিরে যাব না। প্রয়োজন হলে শাক লতা পাতা খেয়ে থাকবো।
নদীর তীরে ঘুমোবো, রাস্তায় গড়াগড়ি খাবো, তবু ওই বাড়িতে আর ফিরবো না। কিসের আওয়াজ এটা? ভূত না তো? ওখানে কিছু একটা আছে মনে হয়, কি যেন নড়ছে। এটা এটা কিসের শব্দ? গিয়ে দেখি তো। ভূত তো মনে হচ্ছে না, বিড়াল নাকি অন্য কিছু। এ কি? আহারে, কি সুন্দর রাজহাঁস, কিন্তু এভাবে ওকে কে আঘাত করলো? এই তো যেন তেন প্রজাতির রাজহাঁস নয়, কপালে সোনালি ফোঁটা, মনে হচ্ছে খুব দুর্লভ প্রজাতির রাজহাঁস। আহারে, বেচারা কি আঘাতটাই না পেয়েছে। ভয় নেই, ভয় নেই, আমি তোকে সুস্থ করে তুলবো। তুই আমার কাছেই থাকবি, তুই আমার আদরের রাজা। আরে মা, আপনি এসেছেন? মা, এসেছেন আপনি? যাক, আমাদের দুশ্চিন্তা কমলো। ওমা, কি সুন্দর রাজহাঁস এনেছেন। তোমাদের ঝগড়া থেমেছে? না মানে, ওই আর কি মা, মাঝে মাঝে আমার যেন কি হয়ে যায়, ঝগড়া করতে চাই না কিন্তু করে ফেলি মা। মা, আপনি এসব বলে আমাদের আর লজ্জা দেবেন না। মা, তুমি ফিরে এসেছো? আমরা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। হ্যাঁ মা, কি যে করো না তুমি মা। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আর ফিরবই না, কিন্তু আহত অবস্থায় রাজহাঁসটা পেলাম, আর এর যত্নের প্রয়োজন। মা, তুমি খুব ভালো করেছো, রাজহাঁসটাকে তুলে এনেছো। কতদিন ঝাল ঝাল করে রাজহাঁস ভুনা খাই না বলো তো। এই রাজহাঁস ভুনা করে কি হবে, খেয়ে তো হজমই করে ফেলবি। এটা মনে হচ্ছে দুর্লভ প্রজাতির রাজহাঁস। আমরা কাজ করি, এটাকে বাজারে বিক্রি করে দেই, তাহলে অনেক টাকা পাবো। তোরা কি শুরু করলি? একটা আহত প্রাণী নিয়ে লাভ লোকসানের হিসেব খুলে বসেছিস? বেচারাকে আগে সুস্থ তো হতে দে। এটা আর কি সুস্থ হবে মা, তার চেয়ে এটাকে জবাই করে রেঁধে ফেলি। এই সর তো সর, সামনে থেকে সর, সব সময় কেবল নোলা শক করে। তাহলে মা এটাকে সুস্থ করে তোলো, এরপর আমরা এটাকে বিক্রি করে দেব, কেমন? তুই যা তো, চোখের সামনে থেকে যা। থাক, তোদের কারো যেতে হবে না, আমি যাচ্ছি। ভাবতেই অবাক লাগে, আমার ঘরে তোদের মতন এমন লোভী ছেলে। আশ্চর্য, একটা রাজহাঁস নিয়ে এমন করার কি আছে? কিরে রাজা, তুই থাকবি আমার কাছে? বেশ তো, তুই থাক আমার সাথে, তুই আমার আদরের রাজা হয়ে থাক। হোমসা, জমিদারের রাজহাঁস নাকি পালাইয়া গেছে। তাই নাকি? কিন্তু ওই রাজহাঁস তো জমিদারের লাইগা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই রাজহাঁসটা ছাড়া তো পরবর্তী জমিদার নির্বাচিত হইব না। তাই নাকি? হ্যাঁ, এইটা তো জমিদার বাড়ির 100 বছরের নিয়ম। সোনার তিলক পরা বিশেষ প্রজাতির রাজহাঁস জমিদার বাড়িতে পোষা হয়। জমিদার বাড়ির প্রাপ্তবয়স্ক সকল উত্তরাধিকার সেখানে উপস্থিত থাকে। এই হাঁস উইরা গিয়া যার গায়ে বসবো সেই হব পরবর্তী জমিদার। আচ্ছা, তাইলে এই রাজহাঁস তো হারাইয়া গেল, এখন কি হইব? কেডাই হইব পরবর্তী জমিদার? দেখা যায় কি হয়।
সময় সব কইয়া দেব। লোকগুলো যে হাঁসের কথা বলছিল তার সাথে তো রাজার মিল আছে। তাহলে কি রাজাই সেই জমিদার বাড়ির রাজহাঁস? তাহলে তো রাজাকে ছাড়া জমিদার নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে না। রাজাকে তাহলে জমিদার বাড়িতেই ফিরিয়ে দিতে হয়। কিন্তু আমি রাজাকে ছাড়া কি করে থাকবো? নায়েব মশাই, নায়েব মশাই। হুজুর, আমাকে ডেকেছেন? কোনো খবর পেয়েছেন? না হুজুর, এখনো তো পাইনি। এখনো পাননি? আমাদের রাজহাঁসটা এখনো পাওয়া যায়নি। জমিদার নির্বাচন অনুষ্ঠান আগামীকাল। কি অনর্থ হবে এবার ভেবে দেখেছেন? এই হাঁস ছাড়া পরবর্তী জমিদার নির্বাচিত হবে না। আমরা হাঁসটাকে খুঁজে বের করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি হুজুর। ওই ফটিক রাজহাঁসটাকে ধরতে গিয়েই তো পাটা ভেঙেছে। অবশ্য রাজহাঁসটার ডানা অনেকখানি ছিঁড়ে গেছে হুজুর। রাজহাঁসটা বড় দুষ্ট হুজুর। চুপ করুন। এই আপনাদের জান প্রাণ দিয়ে খোঁজার নমুনা। একটা রাজহাঁস আপনাদের হাত থেকে পালিয়ে গেল। এখন তো এতগুলো লোক মিলেও ধরতে পারেননি আপনারা। আমরা তো অনেক চেষ্টা করেছি হুজুর। আপনাদের চেষ্টার নমুনা আমি দেখেছি। এতদিনেও একটা রাজহাঁসকে খুঁজে বের করতে পারলেন না। আমরা যেভাবেই হোক রাজহাঁসটাকে খুঁজে বের করব হুজুর। আপনি একদম চিন্তা করবেন না। তাই যেন হয়। অনুষ্ঠানের আগেই যেন রাজহাঁসটাকে পাই। আপনি মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করে দিন। যে এই রাজহাঁসটা খুঁজে পাবে সেই পাবে এই পুরস্কার। রাজা, আমার আদরের রাজা, তুই আমার জন্য উপহার এনেছিস। উপহার আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু বাবা, তোকে যে জমিদার বাড়ি চলে যেতে হবে, তারা তোকে হারিয়ে অস্থির হয়ে আছে। তুই তো জমিদারের রাজহাঁস, বিশাল বড় ব্যাপার। তুই চলে যাবি তোর জায়গায়, কিন্তু আমার কি হবে? তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? তোর উপর সে আমার অনেক মায়া পড়ে গেছে। কি গো সালেহা, কি করছো তুমি? আরে জমিলা, তুমি কতদিন পর এলে। বসো বসো। তা এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? আর বলো না, ছোট ছেলের বাড়ি গিয়েছিলাম। নাতি নাতনি তো আমাকে ছাড়তেই চায় না। সেখানে 1 মাস বেরিয়ে আজ বাড়ি ফিরলাম। সত্যি দারুণ জীবন তোমার। নাতি নাতনি নিয়ে আনন্দেই আছো। যাকে সেসব বাদ দাও, আগে বলো তো, খবর শুনেছো নাকি? খবর? কিসের খবর? জমিদার বাড়ির রাজহাঁসের খবর। যে রাজহাঁসটা হারিয়ে গেছে সেটা খুঁজে দেবার জন্যে মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, রাজহাঁসটাকে যে খুঁজে দিতে পারবে সে তো বড়লোক হয়ে যাবে। একটা রাজহাঁসের জন্য এত আড়ম্বর? তা ঠিক আছে, জমিদার বাড়ির হাঁস পুলি কথা। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এই আড়ম্বরের পরেও একটা গল্প আছে। জমিদার নির্বাচন শেষে রাজহাঁসটাকে বলি দেওয়া হবে। মানে কি বলছো কি তুমি? তুমি কি করে জানলে?
হ্যাঁ, তাদের কুলপুরুষদের নাকি এক নিয়ম অনুযায়ী যে রাজহাঁস এই বছর জমিদার নির্বাচন করবে তাকে এই পূর্ণিমা তিথিতে বলি দেওয়া হবে। জমিদারি টিকিয়ে রাখার এইটাই নাকি নিয়ম। আমার বড় ছেলে তো জমিদারের হিসেব নিকাশ দেখে, ওর কাছে অনেক ভেতরের খবর থাকে। কিন্তু ও তো একটা নিরীহ রাজহাঁস, ওর কি দোষ? জমিদার বাড়ির নিয়ম, আর কি করা। আচ্ছা, আজ আমি উঠি, তবে কুমড়ো বড়ি রোদে দিতে হবে। তার মানে ওরা যদি রাজহাঁসটাকে খুঁজে পায়, জমিদার নির্বাচন করার পর ওরা রাজাকে বলি দেবে। না না, আমি রাজাকে লুকিয়ে রাখবো। কেউ রাজার কোনো খোঁজ পাবে না, কেউ না। হুজুর, একজন গ্রামবাসী আপনার সাথে দেখা করতে এসেছে। গ্রামবাসী? এখন ঠিক আছে, আসতে বলো। বলো, তুমি কি জন্য এসেছো? কি চাই তোমার? আমি আপনাকে রাজহাঁসটার সন্ধান জানাতে এসেছি হুজুর। রাজহাঁসটাকে তুমি খুঁজে পেয়েছো? সত্যি? বলো বলো, কোথায় কোথায় সেই রাজহাঁস, বলো। আপনারা একটু অপেক্ষা করুন, আমি যথাসময়ে সেই রাজহাঁস নিয়ে আসব। তবে পুরস্কারের টাকাটা ঠিক মতো পাবো তো? তুমি কাদের ওপর সন্দেহ করছো? জমিদারদের ওপর? জমিদারদের কথার কখনো নড়চড় হয় না। তুমি রাজহাঁস নিয়ে আসো, যাও। এ কি? রাজা? রাজা কোথায়? রাজা? আমার রাজা নিশ্চয়ই ওই জমিদারের লোকেরা রাজাকে নিয়ে গেছে, কিন্তু ওরা তো রাজাকে মেরে ফেলবে। না না, যে করেই হোক বাঁচাতে হবে রাজাকে, রাজাকে বাঁচাতেই হবে। এতগুলো টাকা বারবার গুনতে কিন্তু বেশ লাগে। হয়েছে হয়েছে, এবার বাড়ি গিয়ে আবার গোনো। এবার তাহলে এসো, আমাদের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হুজুর, আপনারা রাজহাঁস বুঝে পেয়েছেন আর আমি টাকা বুঝে পেয়েছি। এবার তাহলে আসি। হ্যাঁ, যাও তাহলে। নায়েব, বলির আয়োজন কি সম্পূর্ণ হয়েছে? বলি? হ্যাঁ, এটাই আমাদের এবারের অনুষ্ঠানের রীতি। রাজহাঁসটা জমিদার নির্বাচন করার পরপরই এটাকে বলি দেওয়া হবে। কিন্তু কিন্তু রাজহাঁসটাকে মারতে হবে কেন? এটা আমাদের এবারের অনুষ্ঠানের রীতি। হাঁসটা জমিদার নির্বাচন করবে, তারপর এটাকে বলি দেওয়া হবে। জমিদারি টিকিয়ে রাখার উপায় এটা। তোমার এসব জেনে কাজ কি? তুমি টাকা হাতে পেয়েছ, এবার চলে যাও, কেমন? এই, কে কে তুমি? কে? আমি? আমাকে চিনতে পারছিস না? আমাকে চিনবি কি করে? আমি যে সাক্ষাৎ মৃত্যুর সংবাদ দিতে এসেছি। তোর ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হ। মৃত্যুর সংবাদ মানে? কার মৃত্যু? কিসের মৃত্যু? জমিদার, তোর মরণ ঘনিয়ে এসেছে। তোদের কুলপুরুষদের জ্যোতিষী তোদের মিথ্যে বলেছে।
মিথ্যে বলেছে। কি মিথ্যে? এই রাজহাঁসটাকে তোরা মেরে ফেললে তোরা জমিদারি টিকিয়ে রাখতে পারবি? মোটেও না, বরং একে একে ধ্বংস হয়ে যাবি তোরা। তোরা সবাই মরে যাবি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সে মৃত্যু হবে ভয়ঙ্কর, আর আমি তা স্পষ্টই দেখতে পাচ্ছি। না 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 না, আমাদের বাঁচাও মা। তুমি যা বলবে আমরা তাই করব। যা বলবো তাই করবি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু বলো মা, আমরা এখন কি করব? আমাদের জমিদার নির্বাচনের প্রথার কি হবে? তুমি যেভাবে বলবে সেভাবেই সবকিছু করব। বেশ, তাহলে রাজহাঁসটাকে আমার হাতে তুলে দে। আমি রাজহাঁসটাকে মেরে তার রক্ত দিয়ে তোদের জন্য যজ্ঞ করব, আর মন্ত্রপত ধুলো তোদের পাঠিয়ে দেব। একটা পাত্রে সেই ধুলো সাধারণ ধুলোর সাথে মেশানো থাকবে। এই ধুলো যে উত্তরাধিকার আলাদা করতে পারবে সেই হবে পরবর্তী জমিদার। কিন্তু ভেবে দেখ কি করবি তোরা। বিশ্বাসের ওপর তো কারোর জোর নেই, আমি চললাম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এই রাজহাঁসটা তুমি নিয়ে যাও। যজ্ঞের ধুলো কখন পাবো? কাল সন্ধ্যায় পুরনো বটগাছের নিচে মন্ত্রপুত ধুলো পাবি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। জয় মা কুন্তলা। হুজুর, আপনি এই জটাধারীর কথা বিশ্বাস করলেন কেন? এভাবে বলো না নায়েব, কার মধ্যে কি আছে কে বলতে পারে? উনি কত কিছু জানেন দেখেছ। এবার যজ্ঞের ধুলো পেলেই জমিদার নির্বাচনের অনুষ্ঠান সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। কিন্তু আবার কিন্তু না, তোমাদের মতো অবিশ্বাসীদের নিয়ে আর পারা গেল না। এই সন্ন্যাসী কি টাকা পয়সা কিছু চেয়েছে? বলো, কিছুই চাইনি। তাহলে সে কোন স্বার্থে এসব বলবে বলো? তা অবশ্য ঠিক। বিশ্বাস রাখো, বুঝলে? বিশ্বাসের ফল ভালো হয়। রাজা, আমার রাজা, মা তোকে আবার ফিরে পেয়েছে। তুই যে মায়ের আদরের রাজহাঁস, তোকে ছেড়ে মা কি থাকতে পারি? আমি জানতাম বোকাগুলোকে অন্ধবিশ্বাসের ফাঁদে ফেলে তোকে নিয়ে আসতে পারবো। ভয় দেখালেই বোকাগুলো তোকে দিয়ে দেবে, আমি জানতাম। আমি যা ভাবছি তাই হয়েছে। বোকাগুলো আমার ফাঁদে পা দিয়েছে। এখন চল, আমরা জলদি আমাদের বাড়ি ফিরে যাই। তোরা আস্তে আস্তে খা, আস্তে আস্তে খেয়ে এরপর নদীতে যা। আরে রাজা, তুই আবার লাফ দিলি কেন? খাওয়া তো শেষ কর। আমাকে ছাড়া তো তুই থাকতে পারিস না। যা যা, খেয়ে নে, খেয়ে নে। কি গো সালেহা, হাসিদের নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। এই তো দেখো, সবাই খাচ্ছে। ওদের নিয়ে তোমার ভালো সময় কেটে যায়। তা আমাদের রাজা মিয়া কোথায়? এই যে আমার কাঁধে, এই যে দেখো, ওর মাথার সোনালি দাগটা মুছে গেছে। তাই তো এখন আর ওকে আলাদা করা যায় না। অবশ্য জমিদারের লোকজন জানে রাজা মরে গেছে, ওর রক্ত দিয়েই যজ্ঞ করা হয়েছে। ওরা এমনিতেও আর কোনো খোঁজ করবে না। যাক, ভালোই হয়েছে তাহলে। তবে তোমার মন্ত্রপুত ধুলোর চাল বেশ ভালো কাজই করেছে। ধুলোই তো ছিল, শুধু মন্ত্র ছিল না।
একটা পাত্রে কিছু ধুলো ভরে বট গাছের নিচে রেখে এসেছিলাম, আর বোকাগুলো সেটা দিয়েই নির্বাচন করেছে শুনেছি। এবার না হয় এরকম উপায় হলো, কিন্তু সামনে কি করবে কে জানে। না জানি আবার কোন নিরীহ অবলা প্রাণীকে জমিদার নির্বাচনের প্রধান নামে বলি দেয়। আমি তো আছি, যেভাবেই হোক নিরীহ প্রাণীদের রক্ষা করব।